স্বাগত বিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রয়োজন নির্বাচন, আর এটি নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব। একথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও বলেন, নির্বাচনে দেরি হলে ষড়যন্ত্র আরও বাড়বে। চুয়াডাঙ্গা জেলা বিএনপি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। 14 বছর স্বাধীনভাবে রাজপথে নামতে পারেনি চুয়াডাঙ্গা জেলার জাতীয়তাবাদী নেতাকর্মীরা। মুক্ত বাতাসে জেলা বিএনপির সম্মেলনে তাই বাঁধ ভাঙা উল্লাস। জাতীয় সঙ্গীতের পর জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলন উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দলীয় সঙ্গীত, কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর ত্যাগ তিতিক্ষার কথা তুলে ধরেন স্থানীয় নেতাকর্মীরা। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি যতদিন ক্ষমতা না আসবে ততদিন সুরক্ষিত নয় বাংলাদেশ। যে কোনো শর্তে, যে কোনো অর্থে, যে কোনো ভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির এক একজনকে বুলেট হিসাবে বাইরে যেতে হবে। বিএনপির মহাসচিব বলেন, সব চক্রান্ত এবং ষড়যন্ত্রের জবাব দিতে পারে শুধু জনগণ, আর এই জন্য প্রয়োজন পার্লামেন্ট। সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই, গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই। আমরা এদিকর সমস্ত কিছু মূল্যেও আমরা সেটাকে রক্ষা করব। প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কার তখনই সম্ভব হবে যখন সংসদে যাবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। নির্বাচন প্রয়োজন। দেশের মানুষের ক্ষমতা দেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই নির্বাচন প্রয়োজন, এবং এই জন্যই অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব। তিনি আরো বলেন, নির্বাচন দিতে দেরি হলে ষড়যন্ত্র বাড়বে। প্রকৃত নির্বাচনের মাধ্যমে যেই ব্যক্তিগুলো নির্বাচিত হয়ে সেই সংসদে গিয়ে বসবে, সেই ব্যক্তিগুলো তখন এই দেশের মানুষের সত্যিকার যেই প্রয়োজন, এই দেশের মানুষের সত্যিকার যেই চাওয়া, সেইগুলো নিয়ে তারা সংসদে আলোচনা করবে। সম্মেলনের পর প্রথমবারের মতো ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয় চুয়াডাঙ্গা জেলা বিএনপির নতুন নেতৃত্ব। এই কাউন্সিলের মাধ্যমে নির্ধারণ হলো চুয়াডাঙ্গা জেলা বিএনপির ভবিষ্যৎ। নেতৃবৃন্দরা বলছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে আগামীতে একসঙ্গে কাজ করবে। এছাড়া জেলা থেকে দুর্নীতি, সন্ত্রাস, মাদক মুক্ত করবে এমন প্রত্যাশা সবার। আরিফুল ইসলাম, বিবিসি নিউজ, চুয়াডাঙ্গা। সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ঠেকানোর পাশাপাশি প্রার্থীর অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিত সহ বেশ কয়েকটি সুপারিশ এসেছে নির্বাচন সংস্কার কমিশনে। একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার বদিউল আলম মজুমদার। সকালে নির্বাচন ভবনে টেলিভিশনের সম্পাদকদের সাথে মতবিনিময়ের পর একথা জানান তিনি। এ সময় কমিশন সদস্য তোফায়েল আহমেদ বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোটের আয়োজন করা উচিত, তবে তা হতে হবে সংস্কারের পর। নিরপেক্ষ অংশগ্রহণমূলক জাতীয় ও স্থানীয় নির্বাচন আয়োজনে বিভিন্ন অংশীজনের সাথে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এর ধারাবাহিকতায় শনিবার সকালে নির্বাচন ভবনে ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে বসে কমিশন। বৈঠকে কমিশনের কাছে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন সম্পাদকরা। নির্বাচন কমিশনার নিয়োগ আইন এটি হালনাগাদ করা দরকার, আধুনিক করা দরকার। তারপরে যদি কমিশনারদেরকে নিয়োগ দেওয়া হতো, কমিশন গঠন করা হতো, ভালো হতো। এটি আমরা বলেছি। আর তারা যে প্রস্তাবগুলো দিবেন সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে, এইটা গণমাধ্যমকে একই সঙ্গে আপনারা দিবেন, যাতে আমরা প্রকাশ করতে পারি যে কি কি সুপারিশ এসেছে এবং কোন কোন সুপারিশ বাস্তবায়ন করা হলো। আমরা আশা করব আজকে যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে অন্তর্বর্তী সরকারের অধীনে, ভবিষ্যতে এই সংস্কার প্রস্তাবগুলো যাতে পরবর্তী সরকার যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে তারা যাতে বাস্তবায়ন করে, তার আগে এখনই সেই ব্যাপারে যাতে ঐক্যমত গঠন করা হয়। এ সময় নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার উপর জোর দেন তিনি। তবে বলেন, তার আগে জরুরি সংস্কার। 6 মাস সময় দিয়ে একটা অর্ডিন্যান্স করে লোকাল গভর্নমেন্ট আইনটা করে ওই যে ইলেকশনটা যদি যান, তাহলে কিন্তু ন্যাশনাল ইলেকশনের আগে লোকাল ইলেকশন করা সম্ভব। অথবা বর্তমান সময়ের যে যা আছে তার আগে যদি ইলেকশন করতে যান, 5টা শিডিউল দিয়ে 5টা নির্বাচন করতে হবে। এই 5টা নির্বাচন করে ন্যাশনাল ইলেকশনের আগে এটা সম্ভব কিনা আমার প্রশ্ন আছে। কমিশন প্রধান বদিউল আলম মজুমদার জানান, সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীদের হলফনামা যাচাই বাছাই, অর্থের উৎস খতিয়ে দেখা সহ বেশ কিছু বিষয়ে কথা বলেছেন সম্পাদকরা। ওনাদের কেউ কেউ বলছেন কোনো নির্বাচনেই যেন
পরোক্ষ না হয়, প্রত্যক্ষ হয়, প্রত্যেকের কনস্টিটিউয়েন্সি থাকে। এবং রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন, তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার, এবং নির্বাচন কমিশন রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যেন এগুলো নিয়োগপ্রাপ্ত হয়, এবং আমরাও এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি, আমরাও ভাবছি। তিনি আরো জানান, প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করছে কমিশন। পর্যালোচনা করছি, আলাপ আলোচনা করছি। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে গাজীপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থী মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। বেলা ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী চায়না প্রজেক্টের সামনে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনা তদন্তে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের শনিবার সকালটা শুরু হয়েছিল উৎসবমুখর পরিবেশেই, কিন্তু মুহূর্তেই তা রূপ নেয় বিষাদে। ৪৬০ জন শিক্ষার্থী বিআরটিসির 6টি ডাবল ডেকার বাস ও 3টি মাইক্রোবাসে শ্রীপুর উপজেলার মাটির মায়াকুর রিসোর্টে পিকনিকের উদ্দেশ্যে যাওয়ার সময় একটি বাস উদয়খালী বাজার এলাকায় গ্রামীণ সড়কে পৌঁছালে তা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে যায়। জানা গেছে, আরেকটি বাসকে সাইড দিতে গিয়ে দোতলা বাসটি একটু হেলে পড়ায় বিদ্যুতায়িত হয়। এনে মানে স্যার শব্দ হইতাছে, আর ওই যে ছেলেরা জানলা দিয়া লাফ দিয়া নামতাছে, আর ছেলেদের শরীর থেকে আগুন ছিটে পড়তাছে, আরো ধোঁয়া উঠতাছে। গাড়ির ছাদ লাগিয়ে গেছে, লাগিয়ে যাওয়ার পরে মানে যে ধরতেছে সামনে আগুন লাগিয়ে আছে, যে ধরতেছে পড়তেছে। গ্রামীণ সড়কে দ্বিতল বাস নিয়ে যাওয়া এমনিতেই ঝুঁকিপূর্ণ, তার উপর বিদ্যুতের তারও একটু ঝুলন্ত অবস্থায় ছিল। তদন্তে ওটা বেড়ে আসবে, কার কি দায়িত্ব ছিল, কার কি কর্তব্য ছিল, কার কোথায় অবহেলা আছে, এটা তদন্তে পাওয়া যাবে। ১১,০০০ ভোল্টের লাইনে বিদ্যুতায়িত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী। তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। নিহত 3 শিক্ষার্থী হলেন ফেনীর মোজাম্মেল হোসেন নাইম, রংপুরের মোস্তাকিম রহমান মাহিন ও রাজশাহীর জোবায়ের আলম সাকিব। মেধাবী এই 3 শিক্ষার্থীকে হারিয়ে শোকের ছায়া সহপাঠী ও স্বজনদের মাঝে। ডিবিসি নিউজ ডেস্ক। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে আজও বিক্ষোভ করেছে চালকরা। সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে 7 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। 1 সপ্তাহের মধ্যে দাবি না মানলে 30শে নভেম্বর সারা দেশে সংহতি সমাবেশের ঘোষণাও দিয়েছেন তারা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে 7 দফা দাবিতে সমাবেশ করে রিকশা, ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ। এ সময় নীতিমালা অনুযায়ী ইজি বাইক, রিকশা সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট দেওয়ার দাবি জানানো হয়। এছাড়া ব্যাটারি চালিত যানের কারিগরি ত্রুটি সংশোধনের পাশাপাশি বিদ্যুৎ চুরি বন্ধে চার্জিং স্টেশন স্থাপন করারও দাবি জানান সংগঠনের নেতারা। আমরা বলতে চাই, সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরে, সেই রায় বহাল থাকার পরে নতুন করে একই বিষয় নিয়ে হাইকোর্ট নিষেধাজ্ঞা আরোপ করতে পারে কি? আমরা হাইকোর্টকে বলবো আপনারা পূর্ণ বিবেচনা করবেন এবং সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছে সেটা বাস্তবায়ন করতে হবে। এ সময় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ব্যাটারি চালিত রিকশার চালক সহ হতাহত সব শ্রমিকের ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করারও দাবি জানানো হয়। আমরা কোনো অরাজকতা চাই না, আমাদের দাবি আমরা বাস্তবায়ন করতে চাই, আমাদের অটোরিকশা চলতে দিতে হবে। আইন শৃঙ্খলার প্রতি সম্মান জানিয়ে তারা সবাই শান্তিপূর্ণ প্রোগ্রামের মাধ্যমে তাদের প্রতিবাদ জানাতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্যই এটা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আমরা শুধুমাত্র ঢাকা মহানগরবাসীকে আইন শৃঙ্খলা রক্ষায় যতটুকু নিরাপত্তা দেওয়ার প্রয়োজন সমন্বয়ের মাধ্যমে আমরা সেটা করে যাওয়ার চেষ্টা করছি। এর আগে মঙ্গলবার একটি রিটের পরিপ্রেক্ষিতে রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধে আদেশ দেয় উচ্চ আদালত। এর প্রতিবাদে বুধবার থেকেই বিচ্ছিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন চালকেরা। মোহাম্মদ আল হাসিব, ডিবিসি নিউজ, ঢাকা। ভোজ্য তেল আমদানিতে মূল্য সংযোজন কর 5% কমানোর সরকারি সিদ্ধান্তের পর নিত্যপণ্যের সরবরাহ বাড়লেও কমেনি দাম। রাজধানীতে খুচরা পর্যায়ে 5 টাকা বেড়ে বোতলজাত 5 লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 815 টাকায়, আর প্রতি লিটার পাম অয়েল বিক্রি হচ্ছে 172 টাকায়, আর খুচরা পর্যায়ে প্রতি কেজি প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে 125 টাকায়।
বাজারের সরবরাহ স্বাভাবিক রাখতে 2 দফায় ভোজ্য তেলের শুল্ক ছাড় দিয়েছে সরকার। এতে চিনির বাজারে কিছুটা স্বস্তি মিললেও এখনও অপরিবর্তিত তেলের দাম। বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে 3 মাস ধরে 169 থেকে 170 টাকায় বিক্রি হচ্ছে পাম অয়েল। সয়াবিন তেল বিক্রি হচ্ছে 178 থেকে 180 টাকায়। আমদানিকারকরা বলছেন আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমলেও দেশে এখনো কমেনি। সরকার চাচ্ছে না রেট বাড়ানোর জন্য, এখন কোম্পানিরা দিচ্ছে যে 8 টাকা ব্যাট যদি কমে তাহলে মনে করেন অপরিবর্তিত থাকলে মনে করেন কোম্পানিরা সরবরাহ স্বাভাবিক করবে আর কি। তবে নারায়ণগঞ্জের চিত্র ভিন্ন। তেলের দাম 60 টাকা ও চিনি 2 টাকা কমেছে। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। গত সপ্তাহে যেটা 76 টাকা 77 টাকা বিক্রি হয়েছে, এটা আজকে 70 টাকা 69 টাকা বিক্রি হচ্ছে। চিনির বাজারটা গত সপ্তাহে 20 টাকার উপরে ছিল, আর এই সপ্তাহে হচ্ছে 18 টাকা 20 পয়সা। আর রাজধানীতে ভোজ্য তেল আমদানিতে শুল্ক ছাড়ের পর সরবরাহ বেড়েছে, তবে কমেনি দাম। খুচরা পর্যায়ে 5 টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে 815 টাকায়, আর পাম অয়েল প্রতি কেজিতে বিক্রি হচ্ছে 172 টাকায়। সপ্তাহের ব্যবধানে প্রতি কার্টুনে তেলের দাম বেড়েছে 18 থেকে 20 টাকা। শুল্ক ছাড়ের জন্য কোনো প্রভাবই বাজারে পড়েনি। 1 মাস যাবত তো ঊর্ধ্বগতি, আমরা 810 টাকা করে বিক্রি করতেছি, 818 টাকা গায়ে। তবে স্বস্তি মিলেছে চিনির দামে। খুচরা পর্যায়ে প্রতি কেজি প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে 125 টাকায়। খোলা চিনির জন্য গুনতে হচ্ছে একই মূল্য, আর লাল চিনি বিক্রি হচ্ছে 150 টাকায়। চিনির দাম তো কিছুটা কমছে, চিনি তো আছে মোটামুটি। চিনি এখন 125 টাকা 28 টাকা। বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে বিভিন্ন পর্যায়ে মনিটরিং বাড়ানোর তাগিদ ক্রেতার। নতুন মনিটর না করেন তাইলে এদেরকে কন্ট্রোল করতে পারবেন। রিফাত আসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও দাম হাতের নাগালে রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এজন্য সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। সকালে রাজধানী সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। আজকে আপনারা দেখছেন যে চিনির দাম, পেঁয়াজের দাম, তেলের দামেও কিছুটা এসছে। আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ সামনে রমজানকে কেন্দ্র করে যেন বাজারকে যতটুকু সহনশীল করতে পারি এবং চাহিদা এবং যোগানের যে মানে বিষয়টা, এইটাকে যেন একটা সমানুপাতিকভাবে রাখতে পারি, সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করছি। জ্বালানি সংকটে দিন দিন রুগ্ন হচ্ছে দেশের শিল্প খাত, অথচ অবৈধ সংযোগের মাধ্যমে চুরি হচ্ছে প্রায় 10% গ্যাস। এসব অবৈধ সংযোগ দেওয়ার সাথে অসাধু ব্যবসায়ীর পাশাপাশি খোদ সরকারি কর্মকর্তারাও জড়িত। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন উদ্যোক্তারা। সংকট সমাধানে দুর্নীতি বন্ধ এবং সরকারি ব্যবসা হবার জন্য উন্মুক্ত করার চেষ্টা চলছে বলে জানান জ্বালানি উপদেষ্টা। চরম জ্বালানি সংকটে ভুগছে দেশের শিল্প খাত, ফলে প্রায় 4 বছর ধরে ক্রমাগত কমছে শিল্পের প্রবৃদ্ধি। 2020-21 অর্থবছরে শিল্প খাতে প্রবৃদ্ধি ছিল 10.29, 2023-24 অর্থবছর তা কমে দাঁড়িয়েছে 6.66%। ফলে শিল্প খাতে কর্মসংস্থান কমে বাড়ছে বেকারত্ব, সেই সাথে রপ্তানিতে পড়ছে নেতিবাচক প্রভাব। এর প্রধান কারণ জ্বালানি সংকট হলেও বাস্তবতা বলছে চুরি হচ্ছে প্রায় 10% গ্যাস। আমার ফ্যাক্টরি আশেপাশে কিন্তু অবৈধ লাইন ভর্তি। 10% যদি এইভাবে মিসইউজ হয়, উইদাউট এনি প্রাইস যদি গ্যাস ব্যবহার করে, এটা যদি আমরা সত্যিকারভাবে নিয়ন্ত্রণ করতে পারতাম, আমার মনে হয় দীর্ঘ 15 বছরে পারে নাই। এমপি সাহেবরা, লোকাল চেয়ারম্যানরা লক্ষ লক্ষ টাকা বানাইছে। আমরা চুরি বলি, কালকে থেকে চুরি বন্ধ করতে হবে। সেটা যদি আমি করি আমাকে বন্ধ করে দেবেন, উনি করলে ওনাকে বন্ধ করবেন, চুরি বন্ধ করতে হবে। এটা হ্যাজ টু কাম ডাউন। যখন পাওয়ার প্ল্যান্টের গ্যাস ছাড়ে তখন ইন্ডাস্ট্রিগুলি ড্রাই আপ হয়ে যায়। এই লাইনগুলি আলাদা করা দরকার। সংকট সমাধানে সরকারি ক্রয় খাতে দুর্নীতি এবং অপচয় বন্ধের চেষ্টা চলছে বলে জানান জ্বালানি উপদেষ্টা। গেল 3 মাসে জ্বালানি খাতে সরকারি ক্রয়ে 370 কোটি টাকা সাশ্রয় হয়েছে বলেও জানান তিনি। আমরা অর্থনীতিতে দুটা সমস্যা আমি দেখছি। একটা হচ্ছে যে প্রতিযোগিতার অভাব, আরেকটা হচ্ছে অপচয়। সরকারি যে ক্রয়, সেটাকে আমরা প্রতিযোগিতা ইয়েতে নিয়ে আসতে হবে। আমরা কিন্তু সব কিছু উন্মুক্ত করে দিচ্ছি। এই যে আমাদের এলএনজি আমদানিতে একটা 23টা ফার্মের একটা লিস্ট ছিল, তা আমরা এই লিস্টটা উন্মুক্ত করেছি। অনুষ্ঠানে পেট্রোবাংলার চেয়ারম্যান জানান, গেল 2 মাসে প্রায় 5000 অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। এই 2 মাসে তিতার যে অভিযানটা চালিয়েছে, তাতে প্রতি মাসে আমি প্রায় 30 কোটি টাকা সেভ করতে পারছি, যদি না আবার নতুনভাবে সংযুক্তি তারা লাগিয়ে না ফেলে।
শুধুমাত্র সরকারের দিকে তাকিয়ে না থেকে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করে সমস্যা সমাধানের পরামর্শ বাণিজ্য উপদেষ্টার। এর বিনিময়ে বড় বড় শিল্পগুলো অসম্ভব পরিমাণ কষ্ট পায়। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। রোহিঙ্গা সংকট নিরসনে অতীতের কোনো রাজনৈতিক সরকার উদ্যোগ নেয়নি, এ কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে ওয়ার্কিং টুয়ার্ডস ন্যাশনাল কনসেনসাস অন রোহিঙ্গা পলিসি অব বাংলাদেশ শীর্ষক কনফারেন্সে এ কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের জন্য এমন গুরুত্বপূর্ণ সমস্যাকে জাতীয়ভাবে নিরসনের উদ্যোগ নেওয়া হয়নি। অতীতের কোনো রাজনৈতিক ক্ষমতাসীন দলই এর সমাধানে এগিয়ে আসেনি। আগামীতে রাজনৈতিক দলগুলোকে এই ইস্যুতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। সমস্যাটা যথেষ্ট জটিল এবং ঝট করে সমাধান হবে না। যখন সমস্যাটা শুরু হয়, কর্তৃপক্ষের অনেকে ভেবেছিলেন যে এটা তারা আগের মতোই সহজে সমাধান করে ফেলবে। এনইউজির সাথে যেত, আমরা যদি তাদেরকে এনকারেজ করতাম, আমি মনে করি আমাদের করা উচিত ছিল। মিয়ানমারের কোনো অথরিটি তাদেরকে এর আগে কোনোদিন রোহিঙ্গা বলে সমাধান করেনি। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ২৮ রাউন্ড গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত তৌহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাতক্ষীরা জেলার সদর থানার কামালনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ। সকালে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, গেল ৪ আগস্ট বহদ্দারহাটে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালান তৌহিদুল ইসলাম। পাকিস্তান থেকে আনা অবৈধ অস্ত্র দিয়ে সে একাই ২৮ রাউন্ড গুলি করে শিক্ষার্থীদের উপর। ৫,০০০ টাকার চুক্তিতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানোর কথা স্বীকার করেছে তৌহিদুল ইসলাম। এই যে অস্ত্রটি আমরা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, এটি পাকিস্তানি তৈরি একটি অস্ত্র, শুটার গান। এটি দিয়ে সে গত ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে সে একাই ২৮ রাউন্ড গুলি ফায়ার করেছে বলে সে আমাদের পুলিশের কাছে স্বীকার করেছে। তার বিভিন্ন সহযোগীরা রয়েছে এবং তার কাছে আমরা আরও যেটি জানতে পেরেছি, তার কাছে একাধিক অস্ত্র রয়েছে, যেগুলো উদ্ধার করার জন্য আমরা ইতিমধ্যে কাজ করছি। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারালো আরও ১০ জন, এর মধ্যে ঢাকা বিভাগেরই ৮ জন। ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮৬ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত ১০ জনের মধ্যে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩ জন ও উত্তর সিটিতে ১ জন রয়েছেন। সিটি কর্পোরেশনের বাইরে রয়েছেন ৪ জন। এছাড়াও চট্টগ্রাম ও বরিশালে মারা গেছেন ২ জন। শুধু নভেম্বর মাসেই দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩৩ জনে। চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মৃত্যু ৪৪৮ জনের। ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫,৭১২ জন। এবার খেলার দুনিয়ার আপডেট জানাবেন সহকর্মী তৌহিদুল ইসলাম। তরুণী, ধন্যবাদ আপনাকে। আমন্ত্রণ খেলার দুনিয়া, দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদুল ইসলাম। পিছিয়ে পড়া ক্রিকেটারদের জন্য এনসিএল টি20 বড় একটা সুযোগ। টুর্নামেন্টের গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তবে এই লিগ ঘরোয়া ক্রিকেট ক্যালেন্ডারে যুক্ত করা হবে কিনা সেই নিশ্চয়তা পাওয়া যায়নি বিসিবি সভাপতি কিংবা পরিচালকদের কাছ থেকে। আমার আগের প্রেসিডেন্ট হলে ডেফিনেটলি তোমাকে ডাকতো, বিকজ সিলেকশনে তার অবদান থাকতো, আমার সিলেকশনে তেমন কোনো অবদান নাই আসলে। এনসিএল এর একটি স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধির এক প্রশ্নের জবাবে মজা করেই সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনকে খোঁচা মেরেই যেন এমনটা বললেন বর্তমান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দেশের প্রথম শ্রেণীর ক্রিকেট লিগে প্রথমবারের মতো সংযোজন করা টি20 টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণার অনুষ্ঠানে দেখা গেল সেই দৃশ্য। এমন হতে পারে যে অনেক ছেলে হয়তো বা এই এনসিএল 4-ডে ভার্সনে খেলেছে, বাট এবার হয়তো বিপিএলে পিকড হয়েছে কি হয় নাই, বাট ইরেসপেক্টিভ অফ দ্যাট তারা যদি এই এনসিএল টি20তে ভালো খেলে ডেফিনেটলি একটা চোখে পড়ার মতো একটা বিরাট ব্যাপার হবে। জাতীয় লিগে টি20 সংযোজন নিঃসন্দেহে ভালো উদ্যোগ, তবে সেটা শুধুই এই মৌসুমেই সীমাবদ্ধ নাকি ঘরোয়া লিগের বাৎসরিক ক্যালেন্ডারে জায়গা করে নেবে সেই বিষয়ে স্পষ্ট বক্তব্য পাওয়া গেল না কারো কাছ থেকেই। ফ্র্যাঞ্চাইজি যারা আছে তাদের খেলা দেখে মানে টিমে নিবে কি নিবে না, আপনার কেউ যদি ভালো পারফর্ম করে তাদের জন্য একটা এক্সট্রা সুযোগ আর কি। ৮ দলের এনসিএল টি20 সিলেটে শুরু হবে আগামী ১১ ডিসেম্বর। প্রতিদিন 4টা করে ম্যাচ মাঠে গড়াবে। টুর্নামেন্টের কোয়ালিফায়ার ও ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অব ক্রিকেটে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।
যুব এশিয়া কাপে শিরোপা ধরে রাখার পাশাপাশি যুব বিশ্বকাপেও বাজিমাত করতে চান বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। সবশেষ যুব এশিয়া কাপের 5 ক্রিকেটার থাকায় বাড়তি সুবিধা পাবে দল, এমনটাই মত তার। এশিয়া কাপ খেলতে আগামীকাল ঢাকা ছাড়বে দল। যুব এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ আরও একটা আসর সামনে রেখে দেশ ছাড়ার আগের দিন মিরপুর হোম অফ ক্রিকেটে অফিসিয়াল ফটো সেশনে হাজির জুনিয়র টাইগাররা। ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ঢাকা ছাড়ার আগে যুবা টাইগাররা টিপস নিয়েছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবালের কাছে। গেল ডিসেম্বরেই সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরে টাইগার যুবারা। এবারে তাদের সামনে শিরোপা ধরে রাখার মিশন, সাথে যুব বিশ্বকাপেও বাজিমাত করতে চান অধিনায়ক আজিজুল হাকিম তামিম। আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং 2020-এ যেটা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, সেখানে কোচরা এবং তার সবাই রয়েছে, ইস্টোনিয়ার নাভিদ স্যার, সবাই আসলে খুব ভালো লাগতেছে। সেইটাই আছে যে চেষ্টা করবো যাতে দুইটা একসাথে নিয়ে ইনশাল্লাহ, এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ দুইটাই আমাদের টার্গেট আছে। যুবা টাইগারদের এবারে দলে রয়েছেন গেল এশিয়া কাপ খেলা 5 ক্রিকেটার। তাদের থেকে বাড়তি সুবিধা আদায় করতে চান অধিনায়ক। এমনি 5টা প্লেয়ার আমাদের টিমে এখনো আছে, তার সাথে কথা হইতেছে তারা কেমনে কিভাবে করছে, চেষ্টা করতেছে বাংলাদেশের জন্য যে শুধু 19 না, সামনে আমাদের বাংলাদেশ টিম যেটা আর কি ওয়েট করতেছে ওখানে ভালো কিছু করার জন্য। এবারের এশিয়া কাপে এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। আসরের উদ্বোধনী দিনেই টাইগার যুবারা লড়বে আফগানদের বিপক্ষে। 1 ডিসেম্বর নেপাল ও 3 ডিসেম্বর তামিমদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। এবারে ফুটবল। নারী সাফজয়ী পাহাড়ের 3 কন্যা রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমাকে সংবর্ধনা দিল রাঙ্গামাটি জেলা প্রশাসন। এ সময় তাদের হাতে 3.5 লাখ টাকার চেক, ক্রেস্ট সহ বিভিন্ন উপহার দেওয়া হয়। রাঙ্গামাটি থেকে সৈকত রঞ্জন চৌধুরীর পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সাফজয়ী স্বর্ণকন্যা ঋতুপর্ণা, মনিকা আর রূপনা ফিরেছেন নিজ জেলা রাঙামাটিতে। যে বিদ্যালয় থেকে পড়ালেখা ও ফুটবলের শুরু, সেই ঘাগড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ফুলে সজ্জিত খোলা ট্রাকে পাহাড়ের আঁকাবাঁকা ঘুরে তাদের নেওয়া হয় মারি স্টেডিয়ামে, যেখানে সাংস্কৃতিক আয়োজনে তাদের বরণ করে দেয়া হয় সংবর্ধনা। সম্মাননা স্মারকের পাশাপাশি 3 জনকে 3,50,000 টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় তাদের কোচ ও সহযোগী 7 জনকেও সংবর্ধনা দেওয়া হয়। সে সময় নিজেদের স্কুল ও এলাকার অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান স্বর্ণকন্যারা। এই মাঠ থেকে উঠে আসা এবং এই স্কুলে থেকে পড়াশোনা করে আসলে আমার একটাই দাবি ছিল যে এই স্কুলটা জাতীয়করণ করা। প্রত্যেকটা জেলায় যদি একটা সুন্দর একাডেমি থাকে, তারা যদি ওখানে থেকে প্রতিনিয়ত ট্রেনিং করতে পারে, আমি মনে করি যে এর থেকে আরো ভালো ভালো প্লেয়ার বেরিয়ে আসতে পারবে। আমাদের যে সামনে মেয়েরা বেড়ে উঠবে, ওদের জন্য ভালো একটা মাঠ নাই। এখন যে মাঠে ওরা প্র্যাকটিস করতে পারতেছে না, এখন প্র্যাকটিস করলে মনে করেন যে ওরা ইনজুরি হয়ে যাবে। দ্রুতই তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেন জেলা প্রশাসক। রাঙামাটিতে আজকে তাদেরকে সংবর্ধনা দিতে পেরে আমরা সত্যিকার অর্থে আনন্দিত, এবং তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা ইতিমধ্যে শুনেছি এবং কিছু সমস্যা আমরা সমাধান করেছি, এবং পর্যায়ক্রমে সেই সমস্যাগুলোর আমরা সমাধান করার চেষ্টা করব। ঋতুপর্ণা, রূপনা, মনিকাদের দেখে রাঙামাটি থেকে উঠে আসবে আরও নতুন ফুটবলার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার প্রকল্পের মেয়াদ বাড়ল 2025-এর জুন পর্যন্ত। তবে বাড়েনি বাজেট। ডিসেম্বরের মধ্যে খেলার উপযোগী করা হবে মাঠ। ফ্লাড লাইট বসতে সময় লাগবে আরও 2 মাস। তবে ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-20 নারী সাফ দিয়ে স্টেডিয়াম চালু করতে চায় মন্ত্রণালয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম প্রায় 6 বছর আগে শুরু হওয়া সংস্কার কাজ এখনো সম্পূর্ণ হয়নি। বিগত সরকারের সময়ে দফায় দফায় বেড়েছে বাজেট, বেড়েছে কাজের সময়সীমা। 98 কোটি টাকার বাজেট বেড়ে দাঁড়িয়েছে 157 কোটি টাকায়। সেই কাজের অগ্রগতি ঘুরে দেখলেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, সাথে ছিলেন বাফুফের কর্তারা। যেখানে যেখানে সমস্যা রয়েছে সেটা যারা আমাদের ভেন্ডর প্রতিষ্ঠান বা কন্ট্রাক্টর রয়েছে সেগুলো করে দিবেন, সেটা আমরা নির্দেশনা দিয়েছি। আর আমাদের এই পরিদর্শন কন্টিনিউয়াসলি চলবে। সংস্কার কাজ প্রায় 80%-এরও বেশি সম্পন্ন হয়েছে। বসানো হয়েছে নতুন চেয়ার, শেডেড ফ্রেম, জায়ান্ট স্ক্রিনও। মাঠও প্রায় খেলার উপযোগী। এখানে ডিসেম্বরের মধ্যেই ঘরোয়া ফুটবল চালু করতে চায় বাফুফে। আমরা চাচ্ছি যত দ্রুত মাঠটা আমাদের বুঝে দিলে আমরা হয়তো এখন ফ্ল্যাট নেট না পেলেও আমরা কিছু খেলা এখানে চালাতে পারবো। তো এখন আসলে এটা সবারই সদিচ্ছার উপর নির্ভর করবে। সব কাজ এগোচ্ছে ঠিকঠাক। স্পেন থেকে আনা হচ্ছে এলইডি লাইট, সময় বাঁচাতে জলপথের বদলে যা আনা হচ্ছে আকাশপথে। তবে 3000 লাক্স আলো দেয়ার লাইট বসানো হবে পুরাতন টাওয়ারেই। আমাদের লাইটিংগুলো হবে সুন্দর এবং এটা কন্ট্রোল করা সহজ।
এবং এটা সংরক্ষণ করাও সহজ হবে। এই কারণে আমরা ক্যানোপির দিকে আমরা যাচ্ছি, যাতে ক্যানোপিতে লাইটিংগুলো সেট করে আমাদের লাইটিং এবং এই স্ট্যান্ডার্ডটা বজায় থাকে। ড্রেসিং রুম, মিডিয়া বক্স সবকিছুই হচ্ছে পরিপূর্ণ, তবে স্টেডিয়াম বুঝে পেলে আর কোনো প্রয়োজন থাকবে কিনা তা লিখিত আকারে জাতীয় ক্রীড়া পরিষদকে জানাবে ফুটবল ফেডারেশন। ফেব্রুয়ারিতে সাফ অনূর্ধ্ব-20 নারী ফুটবল দিয়ে দ্বিতীয়বারের মতো এই স্টেডিয়ামটির উদ্বোধন করতে চায় কর্তৃপক্ষ, কিন্তু নির্মাণকারী প্রতিষ্ঠানরা বলছেন এই ফ্লাড লাইট প্রস্তুত হতে সময় লাগবে আরও 2 মাস। কিন্তু কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছেন নির্ধারিত সময়ের মধ্যেই সারতে হবে এর কাজ। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। রাজশাহীতে অনুষ্ঠিত হলো 16তম জাতীয় বুত্থান সহ প্রতিযোগিতা। বাংলাদেশ বুত্থান অ্যাসোসিয়েশনের আয়োজনে শনিবার নগরীর মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 2 দিনের এই প্রতিযোগিতায় এবার 17টি জেলা থেকে 1.5 শতাধিক প্রতিযোগী অংশ নেন। 38 কেজি থেকে 78 কেজি পর্যন্ত 5টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আয়োজকেরা জানান, সহ প্রতিযোগিতার নিয়ম হলো প্রত্যেক খেলোয়াড় পরস্পরকে সহযোগিতা করবে। এখানে বিজয়ী হওয়ার জন্য কাউকে হারাতে হয় না, তবে খেলার পারফরমেন্স অনুযায়ী 3টি শ্রেণীতে খেলোয়াড়দের মূল্যায়ন করা হয়। আর এই ছিল আমার কাছে খেলার দুনিয়ায় দেশ বিদেশের খেলাধুলা নানা খবর। ফিরে যাচ্ছি সহকর্মী সুরভি আলম তরণীর কাছে। তৌহিদুল ইসলাম, ধন্যবাদ আপনাকে।